নীল চিরকুট লেখনীতে নৌসীন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা ২৭। প্রকৃতিতে শরতের ছোঁয়া লেগেছে মাত্র। নিকষ কালো আকাশে এখন শুভ্র মেঘের খেলা। চারপাশে ফুরফুরে বাতাস থাকলেও ভ্যাপসা গরমে অস্থির করে তুলছে জীবন। আরফান বারান্দায় রাখা বেতের সোফায় বসে আছে। গায়ে পাতলা টি শার্ট আর ট্রাউজার, চোখে মোটা ফ্রেমের চশমা, পা দুটো টি টেবিলে রেখে, কোলের ওপর ল্যাপটপ, কপালে হালকা ভাঁজ, হাতের 10 আঙুল কিবোর্ডে নিরন্তর ছুটে চললেও মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে জটিল এক প্রশ্ন। মেয়েটি কি সত্যিই শ্যামলতা? এক ঝলক দেখেই এমন কিছু ভেবে নেওয়া কি ঠিক হচ্ছে আরফানের? শ্যামলতার পা দুটো যে আরফানের ভীষণ পরিচিত, তাতে কোনো সন্দেহ নেই। এতগুলো বছরে পায়ের আঙুলগুলোর দৈর্ঘ্য প্রস্থ পর্যন্ত মুখস্থ করে ফেলেছে আরফান। তবুও কোথাও যেন একটি কিন্তু থেকেই যাচ্ছে। এক পলকের দৃষ্টিকে ততটা বিশ্বাস করা যাচ্ছে না। মেয়েটাও তো স্পষ্ট কিছু বলছে না। বারবার ফোন বা মেসেজ দেওয়াটাও অস্বস্তির। সেদিন যদিও নিজের অস্বস্তি আত্মসম্মান পাশে রেখে রেস্টুরেন্টে গিয়ে বসেছিল দুজন, কিন্তু কাজের কাজ কিছু হলো না। গোটা 2 ঘন্টা বসে থেকে 2 থেকে 3টা কথা বলতে পেরেছিল আরফান। তারপর মেয়েটি কেমন অদ্ভুত কাজ করে বসলো, হুট করেই উঠে চলে গেল। কি আশ্চর্য! মেয়েটাকে মাঝে মাঝে পাগল মনে হয় আরফানের, কিন্তু পর মুহূর্তে তার নিবিড় চোখ দুটো কথা মনে পড়ে। মেয়েটির চোখে কি সত্যিই অন্যরকম কিছু ছিল না? একদম অন্যরকম কিছু অনুভূতি। দরজা খোলার শব্দে বারান্দা থেকে রুমের ভেতর উকি দিল আরফান। আগন্তুককে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ল্যাপটপের শাটার নামিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় সাথে সাথেই ছোটোখাটো সুন্দরী এক তরুণী এসে বসল সোফায়। সারা শরীরে তার শিশুসুলভ চঞ্চলতা, চোখে মুখে স্বভাবসুলভ হাসি, হাতে 2টা কাপ কফি। আরফান চশমাটা খুলে মনোযোগী চোখে তাকালো। মেয়েটি একটা কাপ এগিয়ে দিয়ে মৃদু হাসল। আরফান কফির কাপ হাতে নিতে নিতে বলল, তোমার কফির হাত আগের থেকে ভালো হয়েছে। গুড, আই অ্যাম ইমপ্রেস। মেয়েটি হাসল না, চোখ দুটোতে রাজ্যের বিরক্তি নিয়ে বলল, তুমি বিয়ে কবে করছো? তুমি বুড়ো হয়ে যাচ্ছ, সাথে আমিও বুড়ি হয়ে যাচ্ছি। আরফান হেসে বলল, তোমার বয়স কত? 23 অথবা 24। 23-24 বছরে কেউ বুড়ি হয় না। মেয়েরা 25 বছরেই বুড়ি হয়ে যায়। তুমি বুঝবে না। যারা সারাদিন পড়াশোনা করে তাদের এসব বোঝার কথা নয়। এখন বলো, বিয়ে কবে করছো? আরফান হাসলো, তবে প্রতিউত্তর করার চেষ্টা করলো না। ল্যাপটপটা টি টেবিলের ওপর রেখে পা নামিয়ে বসলো। মেয়েটি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাজ করছিলে? সারাদিন এত কি কাজ করো? খুব ইম্পর্টেন্ট নাকি অল্প ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট। রিসার্চের রিপোর্ট লিখছিলাম। আগেরবার ল্যাপটপটাই তো গেল। গেল কই গেল? আরফানের সাবলীল জবাব, একজন নদীতে ছুঁড়ে ফেলেছে। এখন নদীর তলদেশে থাকলে থাকতে পারে। এক্স্যাক্ট বলতে পারছি না। মেয়েটি আঁতকে উঠে বলল, কি সাংঘাতিক! তোমার রাগ হচ্ছে না? আমি হলে ল্যাপটপের সাথে সাথে তাকেও ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতাম। আরফান শব্দ করে হাসল। কাপে চুমুক দিয়ে বলল, তখন রাগ হয়েছিল, মারাত্মক রাগ হয়েছিল। হ্যাঁ, মারাত্মক রাগ হয়েছিল, কিন্তু এখন সেই রাগ মোটামুটিতে নেমে এসেছে। কিছুদিন পর মোটামুটি থেকে শূন্যে নেমে আসতে পারে। এখনই কিছু বলা যাচ্ছে না। মেয়েটি সোফায় আয়েশ করে বসল, চোখ ছোট ছোট করে কৌতূহল নিয়ে বলল, কিন্তু সব রেখে ল্যাপটপটাই নদীতে ফেললো কেন? আর ঢাকা শহরে নদী কোথায়? কক্সবাজারে গেলাম যখন, তখন ফেলেছে। কেন ফেলেছে জানি না। ল্যাপটপ ফেলে দেওয়ার মতো আহামরি কোনো কারণ আমি খুঁজে পাইনি। আমার তখন মনে হয়েছিল মেয়েটা বদ্ধ পাগল। এখন অবশ্য তাই মনে হয়, তবে সেই ভাবনাটা পরিবর্তন হলেও হতে পারে। হুট করেই মনে হচ্ছে মেয়েটা আসলে বদ্ধ পাগল নয়, মাথায় একটু সমস্যা আছে। কথাটা বলে হেসে ফেলল আরফান। মেয়েটি চোখ বড় বড় করে বলল, কি বলছো? ওটা একটা মেয়ে ছিল? আরফান মাথা নাড়ল। মেয়েটি চোখ দুটো ছোট ছোট করে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সুন্দরী ছিল? আরফান কফির কাপটা টেবিলের ওপর রেখে হাসল। মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, সুন্দরীই বলা যায় বোধহয়। তেমন খেয়াল করে দেখিনি কখনো। পরের বার দেখা হলে খেয়াল করে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছি। পুরো 1 ঘন্টা মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করব মেয়েটি আসলে সুন্দরী কিনা। তারপর তোমায় এসে ওপিনিয়ন জানাবো। আপাতত আমার শার্টটা চট করে ইস্ত্রি করে দাও তো নিদু। ফার্স্ট আমি বেরোবো।
রুমের এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমাগত পায়চারি করছে নম্রতা। হাতে বই, পড়াশোনায় মনোযোগ আসছে না। বিছানায় বেশ আয়েশ করে বসে আছে নীরা। সেকেন্ডের জন্য বিরতি না নিয়ে নিরন্তর পড়া মুখস্থ করছে সে। নম্রতা পায়চারি থামিয়ে বিরক্ত চোখে তাকালো। প্রচণ্ড অভিমান নিয়ে নীরার পাশে বিছানায় ধপ করে বসে পড়ল। পুরো বিছানা হঠাৎ কেঁপে উঠতেই চমকে উঠল নীরা। অবাক চোখে নম্রতার দিকে তাকিয়ে থেকে বুকে ফু দিল। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, কি হলো? এমন ডাইনোসরের মতো লাফালাফি করছিস কেন? ডাইনোসর? আমাকে দেখে তোর ডাইনোসর মনে হচ্ছে? আমি যে টেনশনে টেনশনে মরে যাচ্ছি, সেদিকে তোর কোনো দৃষ্টিই নেই। তুই আমার এমন বান্ধবী? পরীক্ষার সময় টেনশনে থাকবি, এটাই স্বাভাবিক। টেনশন না থাকলে না হয় ভিন্ন কিছু হতো। নম্রতা বিরক্ত হয়ে বলল, আরে বাপ, এ টেনশন সে টেনশন নয়, এটা হলো হৃদয় ঘটিত টেনশন। নীরা সরু চোখে তাকালো, সন্দিহান কণ্ঠে বলল, কেন? হৃদয়ে আবার কি হলো? প্রেমিক পুরুষ তো পেয়েই গেলি, এখন তো তোর খুশিতে মরে যাওয়া উচিত। খুশি না হয়ে এত টেনশন কেন? নম্রতা বিছানায় এক পা তুলে নীরার দিকে ঘুরে বসল, ঠোঁট উল্টে বলল, এখানেই আসল সমস্যা। ওই প্রেমিক পুরুষই সব সমস্যা। ওই ডক্টর আসলেই সে কিনা, সেই কনফিউশনটা না হয় আমার পায়ের ছবিতে অনেকাংশ ক্লিয়ার হয়েছে, কিন্তু ডক্টর আর সে কে মেলাতে গেলেই কেমন হেঁচকি উঠে যাচ্ছে আমার। দ্বিতীয়ত, লাস্ট উইকে পরীক্ষার জন্য ফোন ধরা ছোঁয়ার বাইরে ছিল। ডক্টর অসংখ্যবার ফোন দিয়েছে, আমি ধরিনি। এখন 1 সপ্তাহ হয়ে গেল, সে ফোন টোন কিছু দিচ্ছে না। আমি নিজে থেকে ফোন দিব কিনা সেটাও বুঝতে পারছি না। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। এটুকু বলে থামল নম্রতা। তারপর প্রচণ্ড অভিমান নিয়ে বলল, আমি নিজে থেকে কখনোই যোগাযোগ করব না। এতদিন আমি চেষ্টা করেছি, কষ্ট করেছি, বেহায়া হয়েছি। এবার কি ওর চেষ্টা করা উচিত নয়? এবার সে যোগাযোগ না করলে আমি সত্যি সত্যিই বিয়ে করে ফেলবো নীরু। আমার আর ভালো লাগছে না। নীরা হেসে বলল, বইটা উল্টে রেখে বল। বিয়ে করলে সাফার সবচেয়ে বেশি তুই করবি। পত্রপ্রেমিক নিয়ে তুই যে পরিমাণ পসেসিভ, তাতে দেখা গেল বিয়ে করলি ঠিক আছে, কিন্তু বাসর ঘরে বসে ফোন দিয়ে ন্যাকামো শুরু করে দিলি। দোস্ত, আমি এই বেটার সাথে বাসর টাসর কিছু করব না। আমার দম বন্ধ লাগছে। আমি এই বেটাকে স্বামী হিসেবে মানি না, মানব না। আমার ডাক্তার আমাকে এনে দে, ব্যাস। তখন যত প্যারা আমাদের। তোর কান্নাকাটি দেখে নাদিম অন্তুরা সত্যি সত্যিই তোকে বাসর ঘর থেকে ভাগিয়ে আনতে পারে। এদের বিশ্বাস নেই। পরের দিন খবরের কাগজে আমাদের ছবি। আহ, হিট! নীরার বলার ভঙ্গিতে হেসে ফেলল নম্রতা। নীরা হেসে বলল, হাসিস না, সিরিয়াসলি বলছি। তুই যদি অত কাণ্ড করিস তাহলে নাদিম নির্ঘাত মধ্যরাতে তোর জামাইকে গিয়ে বলবে। আরে এত চাপ নিতাস কেন মাইরি? বাংলাদেশে কি বউয়ের অভাব পড়ছে নাকি? এক বউ গেলে আরেকটা আসবে, আরেকটা গেলে আরও একটা আসবে, আসতেই থাকবে। টেনশন করে চান্দি গরম কইরো না। তোমাকে আমরা আরেকটা বউ এনে দেব, দরকার পড়লে বউয়ের বাজার বানাই দেব, কিন্তু আমার বান্ধবীরে দেব না মামা। বান্ধবীর জামাই পছন্দ হয় নাই, সো জামাই চেঞ্জ। নীরা এটুকু বলতেই হুহা করে হেসে উঠল নম্রতা। নীরাও খুব হাসল। নম্রতা হাসতে হাসতে বলল, হতেই পারে, নাদিমের পক্ষে সব সম্ভব। তারপর হঠাৎই গম্ভীর হয়ে বলল, তাহলে তুই কিভাবে পারবি? তোর দম বন্ধ লাগবে না নীরু? নীরা মুখের ভাব পরিবর্তন হলো না। আমার কেন দম বন্ধ লাগবে? তুই অন্তুকে ভালোবাসিস, অন্তুকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করতে যাচ্ছিস, তবুও বলছিস দম বন্ধ কেন লাগবে? নীরা হেসে বলল, ছোট্টবেলায় অ্যাঞ্জেল হওয়ার স্বপ্ন দেখতি না নমু? সুন্দর দুটো ডানা মেলে পরীদের মতো উড়ে বেড়ানোর স্বপ্নটা কোন মেয়ের ছিল না বলতো? অথচ বিশাল রাজ্যের রাজকুমারী হয়ে যাওয়া, গা ভর্তি গহনা, ঘোড়ায় চড়া রাজপুত্র, এত এত দাসীর স্বপ্ন তো সবাই দেখত। সেই স্বপ্ন পূরণ না হওয়াতে কি দম বন্ধ হয়ে মারা যাচ্ছিস? ভালো আছিস, নতুন নতুন স্বপ্ন দেখছিস। চোখে অসংখ্য স্বপ্ন থাকলে দু একটা অসম্ভব স্বপ্ন ভুলে থাকা যায় নমু। অসম্ভব স্বপ্নগুলো অবসরে অনুভব করে আনন্দ পাওয়ার জন্যই হয়, বাস্তবে পাওয়ার জন্য নয়। নম্রতা হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড অপলক চেয়ে থেকে বলল, অন্তুকে অ্যাটলিস্ট জানাতে তো পারিস, অথবা নাদিম বা রঙ্গন। অন্তুকে বলার প্রশ্নই আসে না, আর নাদিম রঙ্গনকেই বা কি বলবো? এটা কি বলার মতো কিছু হলো? আমার আবেগ, আমার অনুভূতি, আমার মধ্যে আবদ্ধ টাকাটাই কি ভালো নয়? তুই শুধু শুধু এত ভাবছিস,
বাদ দে তো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে সে বোঝে না, কিচ্ছু বোঝে না। নাদিম ভুরু কুঁচকে ঘড়ির দিকে তাকিয়ে আছে। ঘড়িতে 3টা বাজতে আর 3 মিনিট বাকি। মৌসিকে পড়ানোর কথা 2টা 30-এ, অথচ তার খবর নেই। মৌসির সময় জ্ঞানহীনতায় নাদিম বিরক্ত, চরম বিরক্ত। ঘড়ির কাঁটা যখন 3টা 2-এর ঘরে গেল, ঠিক তখনই মৌসির আগমন ঘটল। ব্যস্ত ভঙ্গিতে বই খাতা বের করতে করতে বলল, সরি স্যার। নাদিম জবাব দিল না। মৌসিকে আজ স্বাভাবিক লাগছে। মুখে বা শরীরে আলাদা কোনো সাজগোজ নেই। সাদা রঙের একটা টপের উপরে লাল রঙের স্কার্ফ ঝুলছে। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। মৌসি কাঁদছিল। কাঁদলে কাঁদতে পারে। এই বয়সী মেয়েদের কান্নাকাটি করা আহামরি বড় কোনো বিষয় নয়। এরা কথায় কথায় ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলবে, এটাই স্বাভাবিক। নাদিম গম্ভীর মুখে পড়ানো শুরু করলো। মৌসি হঠাৎই প্রশ্ন করলো, আপনার বন্ধু এখন কেমন আছে স্যার? নাদিম জানালো, ভালো আছে। উনি কি শেষমেশ পরীক্ষাগুলো দিচ্ছেন? নাদিম ভ্রু বাঁকিয়ে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার বন্ধু যে পরীক্ষা দেওয়ার কথা ছিল না, সেটা তুমি কি করে জানলে? মৌসি হেসে বলল, আমি জানি, আমি অনেক কিছুই বুঝে ফেলতে পারি। নাদিম বিরস কণ্ঠে বলল, ও আচ্ছা। মৌসি বোধহয় খানিক হতাশ হলো। নাদিম প্রতি উত্তরে কিছু জিজ্ঞেস করবে, সামান্য কৌতূহল দেখাবে, এমনটাই হয়তো আশা করেছিল মৌসি। মৌসি মৃদু কণ্ঠে বলল, আমি আরেকটা বিষয় বুঝে ফেলেছি। কি বিষয় বুঝে ফেললে? আপনি অতি শীঘ্রই আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিবেন। মৌসি নামের একটা মেয়েকে যে পড়াতেন, সেটাও ভুলে যাবেন। আমি ঠিক বলছি না স্যার? নাদিম হাসল। আমি তোমার মতো আগাম বুঝে ফেলতে পারি না মৌসি। আমার মনের কোনো ঠিক ঠিকানা নেই। সকালে নেওয়া সিদ্ধান্ত বিকেলে এসেই বদলে যেতে পারে। তুমি তোমার পড়ায় মনোযোগ দাও। আমার তোমার বাড়ি আসা বন্ধ করে দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। মৌসি কৌতূহল নিয়ে বলল, আগে আপনি মাঝে মাঝেই অন্যরকম করে কথা বলতেন, এখন কেন বলেন না? ইচ্ছে করে না তাই? এখন আমাকে পড়াতেও ইচ্ছে করে না, তাই না? নাদিম দীর্ঘশ্বাস ফেলে মৌসির দিকে তাকালো। মেয়েটির বুকে কান্না, কণ্ঠটা কি একটু কাঁপলো? কিন্তু সেই কাঁপা কণ্ঠটা অগোছালো নাদিমকে ছুঁয়ে দিতে পারল না। সে শান্ত কণ্ঠে বলল, ইচ্ছে করে না। মৌসি কিছু বলল না, মাথা নিচু করে গ্রামাটিক্যাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নাদিম আগের মতোই নিরুদ্বেগ বসে রইল। মৌসির খাতা চেক করতে করতে হঠাৎ মনে পড়ল, অন্তুরাজ ড্রেসিং করার ডেট। ঠিক 5টায় হাসপাতালে যেতে হবে। নাদিম তাড়াহুড়ো করে ঘড়ির দিকে তাকালো। ব্যস্ত ঘড়ির কাঁটায় এখন 4টার কাছাকাছি। বিকেল 5টা। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় করছে আরফান। কালো চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে চেম্বার থেকে বেরোতেই নম্রতাকে চোখে পড়ল তার। নম্রতা নাদিম আর অন্তুর সাথে ড্রেসিং রুমের দিকে যাচ্ছে। নম্রতাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল আরফান। গরমে ত্যক্ত বিরক্ত নাদিমের চোখ এড়োলো না আরফানকে এগিয়ে আসতে দেখেই নম্রতার মাথায় চাটি মারল সে। ফিসফিস করে বলল, তোমার পিরিত থুক্কু পত্রপ্রেমিক চইলা আসছে মামা। ডাক্তার রে ফান্দে যেহেতু ফালাইছো, কড়াই গন্ডায় শোধ করুন লাগবো। ডাক্তার প্রেমিক হওয়া সত্ত্বেও যদি হাসপাতালের ওষুধপত্র কিনে খাওয়া লাগে, তাহলে তো যন্ত্রণা। বেটাকে বল আমাকে ওষুধের টাকা ফিরাই দিতে, নয়তো হাত পা কিছু ধরতে দিবি না। তোরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিমু। ক্যাশ বন্ধ, তোর ডেলিভারিও বন্ধ। নাদিমের কথাই হেসে ফেলল অন্তু। নম্রতা গরম চোখে তাকালো। ততক্ষণে বেশ কিছুটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে আরফান। আরফানকে কাছাকাছি এসে দাঁড়াতে দেখেই হেসে হাত বাড়ালো নাদিম। আসসালামু আলাইকুম আরফান ভাই, কেমন আছেন? নম্রতা অবাক হলো। এই অল্প দিনে নাদিম আরফানের সাথেও বন্ধুত্ব করে নিয়েছে নাকি? আশ্চর্য। কিন্তু কিভাবে? আরফান হাত মিলিয়ে হাতটা বুকে ছুঁয়ে হাসল। মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, তোমরা? ভালোই আছি। একটা মাথা পাগল আর একটা হাত ভাঙা নিয়ে ঘুরলে যতটা ভালো থাকা যায়, ঠিক ততটা। আপনি একটু মাথা পাগলটাকে পাহারা দেন ভাই। আমি আর অন্তু 5 মিনিটে আসছি। আরফান যেন সুযোগটা লুফে নিল। হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল, শিওর। নম্রতাকে কিছু বলার সুযোগ না দিয়েই জায়গা থেকে সরে পড়ল অন্তু নাদিম। আরফান এদিক ওদিক তাকিয়ে এক হাতে পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নম্রতার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেমন আছেন? নম্রতা আরফানের দিকে তাকালো। আরফানের ঠোঁটের কোণে হাসি,
নম্রতা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। কথাটা বলে নম্রতার মুখের দিকে তাকিয়ে রইল আরফান। আরফানের কথার প্রেক্ষিতে আর কোনো কথা খুঁজে পেল না নম্রতা। আরফানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বার কয়েক এদিক ওদিক তাকিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করল, কিন্তু লাভ বিশেষ হলো না। সময়ের সাথে সাথে অস্বস্তিটা আরও বেড়ে যাচ্ছে। নম্রতা অতিষ্ঠ হয়ে আরফানের দিকে তাকালো। আরফান মাথাটা একটু উঁচু করে অনেকটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছে। দৃষ্টি ফেরাচ্ছে না, পলক পড়ছে না। গম্ভীর বিষণ্ণ চোখ জোড়ার ওপর পুরু ভুরু জোড়া হালকা কুঁচকে আছে। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, সব ঠিকঠাক? এভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? আরফান হাসল, সরল কণ্ঠে বলল, আপনাকে দেখছিলাম। আপনি বোধহয় একটু বেশিই সুন্দর, তাই না? আরফানের স্পষ্ট সাবলীল কথাটা কানে যেতেই বিস্ফোরিত চোখে তাকালো নম্রতা। চোখ ভরা বিস্ময় নিয়ে কিছু কড়া কথা বলার প্রস্তুতিও নিয়ে ফেলল। কিন্তু হাই, ওই বিষণ্ণ শিশুসুলভ চোখ দুটোর দিকে তাকিয়ে পৃথিবীটাই ছিন্নভিন্ন হয়ে গেল নম্রতার। তার বিষণ্ণ চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখতে দেখতে নম্রতা হঠাৎই উপলব্ধি করল তার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে। নম্রতা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, সাথে সাথেই ঠোঁটের কোণে ফুটে উঠল অপ্রতিরোধ্য লাজুক হাসি।